স্বাগত কেমন মেয়র চেয়ে অনুষ্ঠানে বরিশাল থেকে খুলনা থেকে আমরা খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের কেমন মেয়র চেয়ে অনুষ্ঠানটি আমাদেরকে স্পন্সর করেছেন মোবিল ওয়ান। আমাদের সঙ্গে আছেন তালুকদার আব্দুল খালেক, তালামার্কায় যিনি সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী হয়েছেন, আপনারা সবাই জানেন তাকে। আমাদের সঙ্গে আছেন মনিরুজ্জামান মনি, যিনি আনারস মার্কায় ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম থেকে প্রার্থী হয়েছেন। সঙ্গে আরো আছেন শফিকুল ইসলাম মধু, যিনি দোয়াত কলম প্রতীকে প্রার্থী হয়েছেন আমাদের খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির থেকে। আমি একটু তালুকদার আব্দুল খালেকের কাছে জানতে চাইবো, প্রথমে হলফনামা অনুযায়ী জনাব তালুকদার আব্দুল খালেক, আপনার বার্ষিক আয় 4,67,42,000 টাকা। 2008 সালে আয় ছিল 3,62,000 টাকা। 5 বছরের মধ্যে 100 গুণেরও বেশি, 129 গুণ টু বি ভেরি প্রিসাইজ আয় বেড়ে যাওয়ার কারণ কি? মাছের ঘেরের বিনিয়োগে যে 2,85,00,000 টাকা দেখানো হয়েছে সেটা গতবার ছিল না, সেটারই বা মানে উৎস কি, যদি আমি প্রশ্ন করি? দেখেন, আমি অতীতে বলছি, আজকে আমি বলতে চাই, আমার যে কোনো ইনকাম আমি গোপন করার ভিতর নাই। আমি যা করেছি আমার ন্যায়সঙ্গত এবং সেটা আমার সরকারের ট্যাক্স দিয়ে আমি বৈধ টাকাই আমি শো করেছি। অর্থাৎ আমার টাকা যেটাই আসছে, আমি যেটা ওখানে বলছি, ইনকাম ট্যাক্স ওয়ালারা দেখছে আমার ঘের, আমার যা যা ইনকামের উৎস আছে সেইটা দিয়েই তারপরে আমি আমার টাকা কোথায় কি আছে। আপনাকে অভিনন্দন, আপনি 5 বছরের মধ্যে আপনার সম্পত্তি প্রায় 129 গুণ বাড়াতে পেরেছেন বার্ষিক আয়। আমি একটু আসি আমাদের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী বা যদি মনিরুজ্জামান মনি ভাইয়ের কাছে, উনি আনারস মার্কায় এবার নির্বাচন করছেন। আপনার বছরে আয় 2 লাখ টাকা, তার মানে 17,000 টাকারও কম আপনার মাসে আয়। আপনি এইবার নির্বাচনে যে 15 লাখ টাকা ব্যয় করবেন, সেটা কোথেকে ব্যয় করবেন? আপনি বলছেন যে নিজস্ব তহবিল থেকে। ঠিক বলেছেন, এটা আমার সঞ্চয়ের টাকা থেকে আমি ব্যয় করব। আপনার সঞ্চয়ের টাকা আমরা দেখতে পাচ্ছি যে নগদ টাকা হিসেবে আপনার হলফনামে দেওয়া আছে যে আপনি নগদ হিসেবে 22 লাখ টাকা হাতে রাখছেন, আপনার স্ত্রী রাখছেন 3,49,000 টাকা। এক্স্যাক্টলি সেটাই আছে। কেন সেটা ব্যাংকে রাখছেন না হাতে রাখছেন কেন? ব্যাংকেই আছে, হাতেও আছে। মানে আপনি বলছেন যে নগদ আছে, এটা আসলে নগদ মানে তো ব্যাংক, ব্যাংকের ব্যাপারটা আলাদা কলামে লেখা আছে। আপনি যদি স্মরণ করেন, আপনি ব্যাংকে এবং আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ দেখিয়েছেন 3 লাখ টাকা, রাইট? সেটাই আছে যে, এবং হাতে নগদ টাকা হাতে আপনি বলছেন 22 লাখ টাকা। যেদিন আমরা এই হলফনামা তৈরি করি সেই দিন আসলে এইভাবেই আমাদেরকে টাকা স্থিতি রাখতে হয়েছিল, কারণ আপনি জানেন যে আমাদেরকে নির্বাচন পরিচালনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টে টাকাগুলো জমা দিয়ে সেখান থেকে ব্যয় করতে হবে। সে কারণে এইভাবে দেখানো। অ্যাকাউন্ট করে ব্যয় করাটা কি নগদ টাকা হিসেবে দেখানো হচ্ছে? আসলে ওইটা ছাড়া অন্য কোনো সোর্স থেকে আপনি টাকা নিয়ে ব্যয় করতেও পারবেন না। আপনি আপনার হাতে যে 22 লাখ টাকা আছে সেটা আপনি কিভাবে অর্জন করেছেন? সেটা এটা তো ট্যাক্স পে করা। আপনি গত কয়েক বছর ধরে 20,000 টাকা কম রোজগার করছেন, 22 লাখ টাকা আপনার। আমি আপনাকে একটু জানাই, আমার কিছু আয় আছে যেগুলো আপনার ট্যাক্স এবল না, এরকম কিছু আয় আছে। তার ভিতরে আমার নিজস্ব মুরগির ফার্ম আছে, সেই ফার্ম থেকে আমি এই আয়গুলো করি। সেই আয়টা আপনি দেখান নাই কেন? সে আয়টা আসবে না যদি ওটা ট্যাক্সেবল না হয়, তাহলে আসে। নির্বাচন কমিশন কি বলছে শুধু ট্যাক্সেবল আয়টা দেখাতে? ট্যাক্সেবল না হলে আসলে সে আয়, নির্বাচন কমিশনের কলামে কি এরকম লেখা যে শুধু ট্যাক্সেবল আয়টা দেখানোর কথা? আসলে আয় বলতে অনেক রকম আছে, কিন্তু যেগুলো ট্যাক্স পে করা হয় এবং সেটাই কিন্তু আমাদের ফাইলে আসবে। আমি কিন্তু কলামের মধ্যে নির্বাচন কমিশনের ফাইলে আপনার বার্ষিক আয় দেখতে পাচ্ছি, ট্যাক্সেবল না কিনা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি। আমি একটু জনাব শফিকুল ইসলাম মধুর কাছে আসি। জনাব শফিকুল ইসলাম মধু, যে আপনার দল যে সরকার এখন আছে সেই সরকারের সাথে যৌথভাবে সরকার পরিচালনা করছে, আপনি আলাদা প্রার্থী হলেন, কি মানে আপনার কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, এখানে যার যার আঙিনায় সেখানে নির্বাচন আমরা করতে পারছি এবং আমার জেলা মহানগরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচন করতে যাচ্ছি। যেহেতু আমার নেতা কর্মীকে উজ্জীবিত করার জন্য একটা রাজনৈতিক দল বা একটা নাগরিক উন্নয়ন কমিটির সমর্থন প্রার্থী হিসাবে সেখানে আমি আমার দল এবং কর্মীকে সঞ্চাল করা এবং সংগঠিত করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে জোট এবং মহাজোটের কোনো বিষয় না, যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন। এখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে জোটগতভাবে নির্বাচন করা যায় আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি আবার তালুকদার আব্দুল খালেকের কাছে আসি, যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে স্ত্রীর নামে ঋণ আছে 3,85,000 টাকা। 4.5 কোটি টাকার বেশি রোজগারের মানুষের স্ত্রী 4 লাখ টাকা ধার করবেন কেন? এইটা তো অনেক আগে করা, ওটা দেখতে হবে হাউস বিল্ডিং লোনটা কবে নেওয়া। এই লোন তো আমার মনে হয় প্রায় 10-20 বছর আগে, যখন আমি পার্লামেন্ট সদস্য ছিলাম 71-এ,
জি। সেই সময় ওই লোনটা নেওয়া। এটা শোধ 91 এটা শোধ করছেন না কেন? সব করতেছি, যেটা সিলিং যেটা ধরা আছে সেটা আসতে একবারে দিয়ে দিলে হয় না? একবারে দেওয়ার দিলে আমি এত দেবো কেন? আমি যে শুধু এত মানে আপনার কাছে তো এটা মানে ওটা তো যৌথ, একার না তো, ওটা আমার ছোট ভাইয়ের ওর সঙ্গে একটা শেয়ার আছে, ওটা আমি পারলে তো সে পারবেন। সেই জন্য মানে আপনি একবারে ছোট ভাইকেও দিয়ে দেন, যাত্রা সেই পরিশোধ করবে। যারা মনিরুজ্জামান মানে আপনার বিরুদ্ধে মসজিদের মধ্যে ধর্মপ্রাণ মুসলিমদের কাছে উস্কানিমূলক বক্তব্য ও ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ নিয়ে থানায় একটি জিডিও করা হয়েছে। 28শে মে খুলনা জামে মসজিদে জেলা ইমাম পরিষদের মত বিনিময় সভায় আপনি বলেছিলেন মসজিদের ইমাম আলমদের উপর গুলি বর্ষণের এবার জবাব দেওয়ার সময় এসেছে এবং ভোট ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দেওয়া হবে। আপনি কি কথাটি আসলে ঠিক নয়। আমি এটার অভিযোগকারী কমিটির সদস্য লিয়াকত আলী বেগ। আমি নামাজ পড়তে যাই মসজিদে, আমি সেখানে নিয়মিত মুসল্লিদের সাথে, ইমাম মুয়াজ্জিন সাহেবদের সাথে আমি কথা বলি এবং তাদের কাছে, যেহেতু আমি একজন প্রার্থী, আমি দোয়া প্রার্থনা করি এবং অনেক সময় দেখা গেল নামাজের আগেই অনেকেই বসে আছেন, আমি নামাজের পূর্বে পৌঁছে আমি তাদের সঙ্গে কথা বলি। নির্বাচনী কিন্তু কখনোই আমি আপনি এই যেভাবে বলা হচ্ছে যে আমি ধর্মীয় উস্কানিমূলক কথা বলেছি, এটা ঠিক নয়। কারণ আমি সেই ধরনের মানুষ না, আমি জানি উস্কানি কি জিনিস এবং আমার পক্ষে অন্যরা বিবেচনা করবে। না, এটা বলেছেন যে আই নেভার, আপনি এটা কখনো বলেন না? আমি কখনো বলি। খালেদ ভাই, এই অভিযোগটা কি কাল্পনিক যে লিয়াকত আলী বেগ যে অভিযোগটা করেছেন? আমি এটা শুনেছি যে বড় মসজিদের কোনো এক অনুষ্ঠানে যে নাকি এই ধরনের একটা কথা বলছে। আচ্ছা, আমি এটা আমার নিজের নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে আপনার কাছে যে প্রশ্ন, 14 কমিশনের মানে আচরণ বিধিমালা 14 ক্ষয় অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আমরা শুধু ভোট দিতে পারবেন। 11 মে যে নগরীতে যে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে যেখানে যে বৈঠক হয়েছে, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এমনকি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফও। এখানে একটা নাগরিক কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে সবাই উপস্থিত হতে পারে, যাদের নিয়ম মাফিক উপস্থিত হওয়া উচিত। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালাতে লঙ্ঘিত হয় না। এখানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলো খুলনা বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন। এখানে তিনি মুক্তিযোদ্ধা, তিনি ওখানে গেছেন। যদি আইনসম্মত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, নির্বাচন কমিশন ওটা নেবে। এখানে তো কাউকে জানতেন যেটা নির্বাচনী আচরণের বিধি লঙ্ঘিত হচ্ছে? আমি ওখানে তিনি নির্বাচনী বক্তৃতাও দেয় নাই, আমি ওখানে উপস্থিত থাকাটাও যে লঙ্ঘন হচ্ছে আচরণের। হয়তো যে ব্যক্তি তার হয়তো জানতে ভুল হয়ে গেছে নির্বাচন আচরণ জানতেন। আপনি তো আমি তো একজন লোক, বিশিষ্ট একজন ব্যক্তি যদি কোনো জায়গায় মিটিংয়ে আসে কিংবা কোনো শ্রোতাও তো হতে পারে, সে তো কোনো কথা। একজন যে কোনো লোক একটা মিটিংয়ে, এখানে অনেক লোক আছে। উনি কি আপনাকে সমর্থন করছেন? না, উনি সমর্থন, উনি তো নির্বাচন করবেন, উনি তো সিটি কর্পোরেশন চিফ ইঞ্জিনিয়ার। না মানে উনার উৎসাহ নিয়ে আপনি গেলেন কেন আপনার ব্যাপারে যে বৈঠকে? আমার ও যা বৈঠকে গেছে এটা তো তার কাছে প্রশ্নটা করতে হবে, এটা তো আমার কাছে। আপনি জানেন কি না? আমি কেউ এভাবে বলি না। ইন্ডিয়া ওই যারা নাগরিক কমিটি যে কমিটি গঠন করেছিল, তারা কারে কিভাবে বলছে, এটা অ্যাবসলিউটলি তাদের ব্যাপার। আমার এখানে কোনো ই ছিল না। আমি ওই জায়গায় গেছি, যাই দেখলাম যে কারা কারা আছে। জনাব শফিকুল ইসলাম মধু, আপনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। জি। আপনি নির্বাচিত হলে কি এই পেশায় থাকবেন? মানে না, তখন তো আর সময় পাওয়া যাবে না। জি, সেটা তখন আমার যেখানে আমি যদি নির্বাচিত হই, তখন তো খুলনা নগরবাসীর সেবা করাই আমার দায়িত্ব। এ পেশায় আমি থাকবো না। আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না তাতে? না, আমার তো লোকজন আছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি হবে না। তখন তো আমার এই ব্যবসায় ছেড়ে যেতে হবে আমি মনে করি। জনাব মনিরুজ্জামান মনি, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান 2007 থেকে 2009 তদারক সরকারের সময় কারাগারে ছিলেন, অথচ এই সরকারের আমলে আপনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে পুরস্কৃত হলেন। মেয়াদ উত্তীর্ণ হলেও সে সময় দায়িত্বে থাকার কথা সর্বশেষ নির্বাচিত মেয়র বিএনপি নেতা শেখ তৈবুর রহমানের, কারণ উনি 2002 সালে পঞ্চম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2007 থেকে 2008 সেপ্টেম্বর পর্যন্ত ওই দায়িত্ব পালনকালে আপনার সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছিল সে সময়কার সরকারের গোয়েন্দা সংস্থা যে আপনি একজন নিরাপদ ব্যক্তি। আপনাকে কেন নিরাপদ ব্যক্তি সেই আমলের সেই সরকার ভাবলো? আসলে ভালো প্রশ্ন করেছেন, তবে প্রশ্নের ভিতরে আপনার কতগুলো শব্দ জুড়ে দিয়েছেন, সেই শব্দগুলো সম্পর্কে আপনাকে আমি বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা এই অঞ্চলব্যাপী সংগঠন করেছেন, আমি তাদের একজন। আমি
সবসময় জনপ্রতিনিধি হিসেবে খুবই নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি। আমি ন্যায় বিচার করেছি সব সময়। আমি কখনো অনিয়ম করিনি। হয়তোবা সেই সমস্ত কারণে আমরা আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার দলের যে শীর্ষ নেতৃবৃন্দ আছে তারা অনিয়ম করেছিল, তারা তো এখন অভিযোগ করছে অবৈধ সরকার? আপনি আমাকে প্রশ্নের উত্তরটা যদি দিতে দেন তবে ভালো হবে প্লিজ। সেই সময়কার প্রশাসন নানান তথ্য নিয়ে একজন মানুষকে ওখানে পাঠিয়েছেন। আমরা মোট 3 জন ছিলাম প্যানেলে, আমি, জনাব আনোয়ার কাদের খোকন এবং আরেকজন সংরক্ষিত আসনের কাউন্সিলর। আমরা 3 জন প্যানেলে ছিলাম। ঘটনাক্রমে আমি 1 নম্বর ছিলাম, সেই কারণেই আমাকে দায়িত্বটা পালন করতে হয়েছে। তবে আপনি যে সমস্ত ভাবে বলছেন, জাতীয় পর্যায়ে রাজনীতির সঙ্গে বোধহয় বিষয়টা সংশ্লিষ্ট ছিল না। আপনি জানেন আমাদের সব নেতাকর্মী সেই সময় জেলে ছিলেন। বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তারেক রহমান জেলে ছিলেন এবং আরও অনেক নেতা জেলে ছিলেন, এবং আমাদের উপরে দারুণভাবে স্টিম রোলার চালানো হয়েছে এবং খুব পরিকল্পনা অনুযায়ী বিএনপিকে ধ্বংস করার জন্য সেই সময় আপনি পুরস্কৃত ছিলেন। আপনি ভুল বলছেন, আমি নই। আমি আবারও বলছি, আমাদেরকে একটা প্যানেল করা হয়েছিল এবং আনোয়ার কাদের খোকন আমার মতোই বিএনপির আরও একজন নেতা, এবং আমরা উভয়ে আমাদের নিরপেক্ষভাবে এবং সততার সাথে আমাদের দায়িত্ব পালনকালীন যে সমস্ত রেকর্ড সে সমস্ত পর্যালোচনা করেই সম্ভবত তারা আমাদের নামটা প্রপোজ করেছিল, যাতে করে তাদের প্রশাসন পরিচালনা করতেও যেন কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। সম্ভবত এটাই হবে কারণ। জনাব তালুকদার আব্দুল খালেক, আপনি মেজাজি মানুষ হিসেবে পরিচিত। মেয়র অফিস ছাড়ার দিনও আপনার দপ্তরে পিয়ন জাফর আনোয়ারকে চর থাপ্পড় লাথি মারার অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য শামসুকে প্রায় চর থাপ্পড় মারতে দেখেছেন অনেকে। 2010 আগস্টে গল্লামারির কসাইখানার পাশে জুতা স্যান্ডেল ব্যবসায়ী যুবক আসলামকে জনসমক্ষে চর লাথি দিয়েছেন। কিভাবে ব্যাখ্যা করবেন একটু বিষয়গুলো একটু বলেন। আমি অবশ্যই একটু ভয় পাচ্ছি, কারণ এই প্রশ্ন তোলা আপনি সাংবাদিকের উপরে রুষ্ট হয়েছিলেন। আমি আপনার একটা কথা ক্লিয়ার কাট আমি বলতে চাই। আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়, আমি আপনার একটা কথা ক্লিয়ার কাট আমি বলতে চাই। আমার সম্পর্কে যে কথাগুলো বলা হয়, আমি কোনো সাধারণ মানুষের সাথে আমার সম্পর্কের অবনতি নেই। যারা সমাজের ক্ষতি করে, যারা কাজ কাম সঠিকভাবে করে না, যারা নিম্নমানের কাজ করে, যারা জনগণের সম্পদ ফাঁকি দেয়, এদের আমি টলারেটও করতে পারি না, এদের আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। এখন প্রশ্ন হলো একটা শুনতে হবে যে যে কথাটা বলা হয়েছে গায়ে থাপ্পড় হয়েছে, এখানে একটা মোবাইল বসছিল। অর্থাৎ আমি যদি ওই দিন তাকে ওই যে না করতাম তাহলে তাকে হয় জেলে যেতে হতো, আনাইলে তার 50,000 টাকা ফাইন হতো। অর্থাৎ তার জন্য আপনি আইন নিজের না, আমার নিজের হাতে না, আমি ওইখানে মোবাইল করে আমি দায়িত্ব ছিলাম। আমি যেহেতু রোজার মাসে একটা ঘটনা, আমি সমস্ত জায়গায় ফরমালিন যাতে না দেয় এর একটা মোবাইল এইতে আমি বুঝেছিলাম। যখন দেখলাম যে সে ওইখানে এই অবস্থায় করছে, তখন আমি ওই মেয়ের মানে ম্যাজিস্ট্রেট তো তাকে করবে, ফাইনই করে দেবে। আমি তখন ম্যাজিস্ট্রেটকে নিবৃত্ত করলাম যে ঠিক আছে, আমি একটা চর দিয়ে বলবো এটা এর নামই মনে হয় আমরা বাংলা ভাষায় বলতে পারি আক্ষরিক করতে আইন নিজের হাতে তুলে দাও। এই বিষয়ে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। ছেলে যদি খারাপ দিকে যায়, মা বাবা যদি কেউ শাসন করে, সেটা সবার কাছে জিজ্ঞেস। আপনি পৌরপিতা বলতেই পারেন। আমরা এটা বিরোধী পথ ফিরে এসে এটা আবার কথা বলবো আমরা এই সম্পর্কে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা এখনো আরো 2-4-5 দিন গেলে বোঝা যাবে। আজকে নির্বাচন কমিশন একটা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে যে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু করা যায় পাবলিক হলে, খুলনা পাবলিক হলে। সেখানে আমার বক্তব্য আমি উপস্থাপন করেছি যে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে।
নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে হবে। মানে আপনি হ্যাঁ। যথেষ্ট শক্তিশালী এখনো মনে করছেন? এখন মনে করছি। জনাব মধু আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব মনিরুজ্জামান মনি আপনার কাছে আসতে চাই। আপনার বিরুদ্ধে আরেকটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যেটি খুব গুরুতর। সেটা হচ্ছে জনাব তালুকদার আব্দুল খালেকের যে হলফনামাটি আছে সেটি আপনি রঙিন কাগজে ছাপিয়ে, মানে তার সম্পদের বিবরণী অংশটুকু রঙিন লিফলেট আকারে বিলি করেছেন এবং ঢাকায় হেফাজতের ঘটনা নিয়েও মসজিদে লিফলেটে বিলি করার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। কে অভিযোগ দিয়েছে জানি না, তবে এটা সর্বৈব মিথ্যে। আমি আপনাকে আবারও বলছি, এটা আমার রুচি বিরুদ্ধ, আমার নীতি বিরুদ্ধ কাজ। তবে আমি এই ধরনের সংবাদ প্রথম আলো পত্রিকায় আমি দেখেছি, এমনকি আজকেও সমকাল পত্রিকায় আমাদের প্রার্থীদের সম্পর্কে নানান ত্রুটি বিচ্যুতি থাকলে, সীমাবদ্ধতা থাকলে সেগুলো তারা তুলে ধরছে। কিন্তু তার মানে এই নয় যে ওটা আমি করেছি, ওটা আসলে জাতীয় পত্রিকা করছে, এবং কেন করছে এটা তারা জানে ভালো। জাতীয় পত্রিকা কি করছে যে মানে ঘটনা না ঘটা সত্ত্বেও? অবশ্যই তাদের কাছে নিশ্চয়ই ইনফরমেশন গুলো আছে এবং তারা সেইভাবেই করছে, মানে এবং information যদি থাকে জাতীয় তো- পত্রিকা তো তাদের পত্রিকায় এগুলো খবর হিসাবে ছাপাচ্ছে। মানে কিন্তু আমার বিরুদ্ধে যে কিন্তু আপনি মনে করেন অভিযোগটা যে করা হয়েছে আপনি যে মনে আমি করেন- এগুলো তৈরি করে ছেপেছি বা বিলি করেছি, এটা সর্বৈব মিথ্যা। কেউ না কেউ এটা তৈরি করছে, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনার কোনো ধারণা নেই? জনাব তালুকদার আব্দুল খালেক, আপনার কি কোনো ধারণা আছে যে এই ধরনের লিফলেট বিলি করা হচ্ছে কিনা এটা পত্রিকায়, এবং কারা করছে? আপনি কি বলতে পারেন? করছে যারা দুর্বল চরিত্রের লোক, ভিত যাদের নাই তারাই এগুলো করতে পারে। একজনের চরিত্র হনন কিংবা এই সমস্ত লিফলেট আকারে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো চেষ্টা করতে পারে। জনাব তালুকদার আব্দুল খালেক, সাবেক মেয়র, 17 বছরে বরাদ্দ পেয়ে, শেখ তৈবুর রহমানের কথা বলছি, 17 বছরে বরাদ্দ পেয়েছিলেন 323 কোটি টাকা। আপনার 5 বছরে কেসিসি পেয়েছে 1000 কোটি টাকা। বলা হচ্ছে দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না। নিশ্চয় আপনার শত্রুপক্ষ বলছে। কেন আপনি একটু বলবেন কি? জানা গেছে এর মধ্যে 265 কোটি টাকার বেশি উন্নয়ন খাতে ব্যয় হয়েছে, 1000 কোটি টাকার দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না। আমি একটু আপনারে বলি যে যারা কাজ করতে পারে না 17 বছর, যারা ব্যর্থ, তারা তো উন্নয়ন কর্মকাণ্ড দেখবে না। জি। তবে খুলনার মানুষ জানে যে 2008 সালে নির্বাচন আগে খুলনা ছিল বিধ্বস্ত। 18 কোটি টাকা দেনা নিয়ে আমি খুলনা সিটি কর্পোরেশনের শপথ করেছি। জি। এর ভিতরে 12 কোটি টাকা ছিল রাস্তাঘাট, যেগুলো ফান্ড ছিল না তাদেরকে টেন্ডার করে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে টেন্ডার করে সেগুলো রাতারাতি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, এবং আমাকে সেই টাকা পরিশোধ করতে হয়েছে 1 বছর কাজ বন্ধ রাখে। এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা হলো জনগণের, মানে কর্মচারীদের, সেই টাকা লোন করে সেইখানকে বেতন পরিশোধ করতে হয়েছে। এই অবস্থায় আমি দায়িত্ব নিয়ে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 1000 কোটি টাকার ঊর্ধ্বে দিচ্ছে, তাতে 265 কোটি টাকার কাজ আমরা শেষ করেছি, এবং কিছু কিছু কাজ শেষ করতে জন্য শহীদ হাদিস পার্ক, এরপরে লিলিয়ান পার্ক, আমাদের একটা প্ল্যান 33 কোটি টাকা, এরপরে আমাদের আপনার বড় কাজগুলির বেশিরভাগই এখনো শেষ হতে বাকি। বাকি মানে চলমান। হয়তো আমরা কাজ করতেছি, টিএনটি আবার এসে বলতেছে এটা করতে হবে, আবার হয়তো বিদ্যুৎ এসে বলতেছে করতে, যার কারণে কার্যক্রমগুলো। আপনি 18 কোটি টাকা দেনা নিয়ে যে সিটি কর্পোরেশন শুরু করেছিলেন, তার কাছে এখন কত টাকা আছে? কার কাছে? সিটি কর্পোরেশনের কাছে সিকিউরিটি প্রশাসন এখন আর দেনা নাই। মাসের শেষে, মাসের প্রথমেই বেতন 1000 কোটি টাকার পুরোটাই কি খরচ না, হয়েছে? এটা আমি আপনার এটাই তো আমি বলতেছি। এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি 200 কোটি টাকার, এবার আমরা 18 কোটি টাকা পাইছি, আগামী বাজেটে আছে, এটা 16 সাল পর্যন্ত এটা চলবে। আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমরা টাকা পাইছি হলো 400 কোটি টাকা। এটা হলো খাল খনন এবং ড্রেন এবং রাস্তা। অর্থাৎ ড্রেনের আমি টেন্ডার দিয়ে এসেছি 18 কোটি টাকার, আর খাল খননের কার্যক্রম হয়তো ওদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারে গেছে, 22টা খালে 6টা টেন্ডার হবে। এই খাতে আছে 400 কোটি টাকা। টাকা তো আর একসঙ্গে দেয় না, টাকা হলো ফেজ বাই ফেজ। আর আমাদের একটা ল্যান্ডফিল্ড আছে, যেটা 75 বিঘা জমি আমি ক্রয় করেছি এই ফাইল দিয়ে। অর্থাৎ সেখানে আছে 125 কোটি টাকা। এর ভিতরে একটা আধুনিক কষাইখানা আছে 5 একরের উপর। ওই সবই প্রকল্প। দুষ্ট লোকেরা বলতে পারে যে সবই কাগজের জিনিস। না, কাগজের জিনিস, এটা চলমান। আমি কাজ শুরু করেছি 16 সালে শেষ হবে। একটা কাজও যদি বলতে পারে, আর এখানে তো খুলনা সিটি কর্পোরেশনের সমস্ত কাগজপত্র তো দেখা যাবে, এটা তো গোপন করার কিছু জনাব না। শফিকুল ইসলাম মধু, আপনি কি মনে করেন যে তালুকদার আব্দুল খালেকের যে 5 বছরের সময় কতটা উন্নতি হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের? কিছু হলে হয়েছে, কিন্তু সম্পূর্ণ করতে পারেনি। এটাও সমস্যা আছে আমাদের খুলনাতে, জলাবদ্ধতা, এটা একটা বড় সমস্যা। আমাদের খুলনায় 90 সালের পরের থেকে 2টি
দলের সমর্থন হলে সিটি কর্পোরেশন পরিচালনা হয়েছে, তারাই খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা করেছে। এটাই প্রশ্ন খুলনাবাসীর কাছে, যে দুই দলের সমর্থনের মেয়র প্রার্থীরা কতদূর উন্নয়ন করেছে আর আমাদের সরকারের সময় আমরা কি করেছি, জি, সেটা আমরা এরকম একজন মেয়র প্রার্থীর বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন? এটা আমি তো বলছি, এটা তো আমাদের স্থানীয় সরকার নির্বাচন। না, উনি তো যোগ্য মেয়র, স্থানীয় সরকার নির্বাচন হলো, আপনার কেন প্রতিদ্বন্দ্বিতা এটা করতে তো হবে? ভোটের মাধ্যমে প্রমাণ হবে, কিন্তু যোগ্য মেয়র 5 বছর যদি ভালো কাজ করে সে ভোট পাবে। মেয়র প্রার্থী হওয়া যাবে না কেন? আমি তো একটা দলের প্রতিনিধিত্ব করি। না, আপনি তো ওনার উপর সন্তুষ্ট। আমি প্রশ্ন করতেছিলাম যে তাহলে আপনাকে কেন প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে? না, সেটা তো সন্তুষ্ট কি বলছি, কিছু হলেও সে কাজ করেছে। আচ্ছা, একদম যে কিছু করে না সেটা বলা যাবে না, আচ্ছা। সত্যি তাই বলতে হবে। কিন্তু সে 5 বছরে কতটুকু করেছে এই জবাব তো জনগণ দেবে। সে যদি ভালো করে থাকে জি, বা সে খারাপ করে থাকে, জনগণ দেবে। মনি ভাই, খুলনায় লেডিস পার্ক স্থাপনের প্রসঙ্গে 28 মে আপনি জনতার মুখোমুখি হয়েছিলেন, জনগণের মুখোমুখি হয়ে আপনি বলেছিলেন যে এই ব্যাপারে নারী নেতৃত্বের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো আপনাদের যে জোট আছে খুলনায়, যেটা প্রধানত তালেকদার আব্দুল খালেককে ঠেকানোর জন্য পত্রপত্রিকা লেখা হচ্ছে খালেক ঠেকাও জোট, যেটার মধ্যে জামাত ইসলামী আছে, হেফাজত ইসলামী আছে, অন্যান্য দলগুলি আছে, তারা তো হেফাজত ইসলামী স্পেশালি তারা তো নারী নেতৃত্বের ব্যাপারটা স্বীকারই করেন না। আপনি কিভাবে করবেন সেই আলাপ আলোচনা? বিষয়টা একটু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এই ধরনের প্রশ্নের অবতারণা করে। আপনি জানেন 18 দলীয় জোট মানে কি? এর ভেতরে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠনও না। জি, আমরা কিছুদিন আগেই মাত্র দেখলাম যে দেশে ব্লগাররা একটা বিষয় উপস্থাপন করেছে, আমাদের প্রিয় নবী এবং ইসলাম আল্লাহ সম্পর্কে তারা যাচ্ছে তাই লিখেছে। তার বিরুদ্ধে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা প্রতিবাদ করেছে। হেফাজতে ইসলাম তাদের ব্যানার, তারা কোনো রাজনৈতিক দলও না, আর বিএনপির কোনো অঙ্গ সংগঠন না বা জোটভুক্ত বিষয়ও না। আপনাকে এই বিষয়টা পরিষ্কার হতে হবে। অতএব 18 দলীয় জোটের ভিতরে ওরা কেউ নেই। আর 18 দলীয় জোটের ভিতরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, রাজনৈতিক দল, এবং তারা অবশ্যই বর্তমানে আমাদের যে দেশে রাজনীতি করার যে সাধারণ নিয়ম, সাধারণ কানুন আছে সেই অনুযায়ী তারা করছে। এবারে আসেন, আমি বিএনপির একজন কর্মী ছিলাম। আমাকে নির্দেশনা অনুযায়ী এই নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে আমাকে দলের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, এবং এখন এই অঞ্চলে আমাদের সেই সাবেক জোটের যত নেতাকর্মী আছেন তারা আমাকে সমর্থন দিচ্ছে। অতএব এখানে কোনো বিভ্রান্তির বিষয় নেই যে নারী নেতৃত্বের সঙ্গে আলোচনা করার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, বাংলাদেশে অর্ধেক নারী, আর খুলনা সিটি কর্পোরেশনের ভোটারের অর্ধেক নারী। আমি যদি উন্নতি করতে চাই সিটি কর্পোরেশনের, তাহলে নারীকে বাদ দিয়ে তো আর আমি এগোতে পারবো না, কেউ এগোতে পারবে না। নারীকে নিয়ে আমাকে কাজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। সেই পরিকল্পনাগুলোই উপস্থাপন জি, করেছি। জনাব তালেকদার আব্দুল খালেক, গত 5 বছরে খুলনাবাসী মশার কামড়ে অতিষ্ঠ ছিল বলে অনেকবার আমরা পত্রিকায় পড়েছি, নিজেরাও দেখেছি। আপনি বলেছেন 5 বছরে 1,34,00,000 টাকা ব্যয় করেও সুফল পাওয়া যায়নি, কারণ নগরবাসীর সহায়তা ছাড়া মশা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আপনি যদি আবারও মেয়র হন, নতুন কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? যদি ধরে নেওয়া যায় নগরবাসী আপনাকে সমর্থন করবে না, তারপরে মানে মশা মারার ক্ষেত্রে মেয়র হিসেবে? এখানে কিছু আপনার টেকনিক্যাল কিছু জিনিস বুঝতে হবে, যে এর আগে যারা ছিল ওনারা তো মশা আর একদম তুলে দিতে পারে না। মশা তো তখনও ছিল, আর মশা থাকবে না এমন কথা কেউ নিশ্চিত আমাদের দেশে বলতে পারবে না। প্রশ্ন হলো এই যে মশা যদি আপনাকে প্রথম দেখতে হবে মশা যেখানে ডিম পারে সেই অবস্থাটা কোনখানে, এবং আমাদের ড্রেনগুনা যখনই পানি বেঁধে যায় তখনই ওইখানে দুর্গন্ধ এবং মশার ডিম পাড়ার সুযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে যাদের আমাদের যারা সচেতন জনগণ তারা যদি ময়লাটা নিজের বাড়ির আঙ্গিনার মধ্যে রাখে কিংবা ড্রেনে না ফেলে, ড্রেনে ফেলার পরে ওই ড্রেনের কিন্তু আবার শ্রমিকরা, মানে নাগরিকরা যদি সচেতন না হয় তাহলে তেল দিল, আমি 1,14,34 কিলোর তেল দিলাম, তেল তো আমরা গভর্নমেন্টের রেজিস্টার্ড যে সমস্ত কোম্পানি তাদেরকে দেখি। অর্থাৎ এখানে তো আমরা বাইরের থেকে কিনি, আমরা কিনি গভর্নমেন্টের ট্রেড লাইসেন্স মানে যেগুলো কোম্পানি সেই জায়গাতে। এখন সেই মশার তেল দিয়ে যদি সুফল না পাওয়া যায় তা আমার করণীয়? জি, তার মানে হচ্ছে যে আমি যদি মশা মারার দায়িত্ব আমি নিব, তাহলে আমি মেয়রকে এত কষ্ট করে ভোট দেবো কেন? না, মশা মারার যেটা তার নাগরিকের যারা দায়িত্ব সেটা আপনি পালন করবেন না। আপনার বাড়ির ময়লা কি আপনি যে কোনো জায়গায় ফেলতে পারেন? আমি যদি এত ভালো লোকই হই, এইটা ঠিক না। আপনাকে
আপনার নির্বাচিত প্রতিনিধিকে আপনাকে সহযোগিতা করতে হবে। আমরা তাহলে আশা এটা করব- সম্ভব। আমরা আশা করবো যে খুলনাবাসী এই ব্যাপারে সচেতন হবেন। আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম মোবিল ওয়ান কেমন মেয়র চাই অনুষ্ঠানে। আমি একটু মনি ভাই আপনার কাছে জানতে চাইবো, নিজস্ব তহবিলকে উৎস ধরে 15 লাখ টাকা নির্বাচনী ব্যয়ের যে হিসাব আপনি দেখিয়েছেন হলফনামায়, তাতে আপনি বলেছেন পোস্টারে 2,30,000, প্রধান কার্যালয় সহ অন্যান্য ক্যাম্পে 1,13,000, এজেন্টদের জন্য 1,26,000, পথসভায় 20,000, কর্মীদের জন্য 30,800, মোট হয় হচ্ছে 5,72,800 টাকা হিসাব আমরা পাই। বাকি 9,27,000 টাকা কিভাবে ব্যয় হবে? বাকি টাকাটা সবই নির্বাচনী কাজেই ব্যয় হবে। মানে যে এখানে প্রচার প্রচারণার জন্য, কর্মীদের চলাফেরা করার জন্য, এমনকি আমি যে গাড়িতে চলাফেরা করব সেটার ভাড়া, সেটার ড্রাইভারের এক্সপেন্স এবং তেলের টাকা ইত্যাদি সবকিছু এইভাবে ব্যয় হবে। এটা নির্বাচন শেষে অ্যাকর্ডিংলি জমাও দেওয়া হবে কোথায় কতটুকু মানে ব্যয় হবে। ওইটা আপনার পরিকল্পনার জি, জি, মধ্যে আছে জি, জি, যে একটু অবশ্যই। কম ব্যয় করার কোনো সুযোগ নাই। জি, অবশ্যই। জনাব তালুকদার খালেক, আপনি আমাদেরকে একটু বলবেন যে আমাদের একজন দর্শক উনি বলেছেন যে হাসান উনি ঘের ব্যবসায়ী, যে আপনি নাকি ঘের বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত, অথচ আপনি নিজে ঘের করেছেন, এটা সবরীতি নয়। আমি এটা সবাই জানে, আমি ঘের বিরোধী। যখন হারির টাকা দিত না, যখন জমি লুটপাট করিয়া যারা ঘের করত, আমার সংগ্রাম ছিল তাদের বিরুদ্ধে, যে জমি যার ঘেরটা আমার সম্পত্তির উপর। আমি যদি ধান না চাষ করতে পারি, আমি যদি মাছ চাষ করি, এইটার কোনো অবৈধ কোনো ব্যাপার না। কিন্তু জোর করিয়া যদি কেউ ঘের করেন এবং তার যদি সম্মতি না থাকে, সেখানে আমার এখানে তার মানে আপনি এখন আর ঘের বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত নন। একজন ঘের বিরোধী যদি অবৈধভাবে কেউ ঘের করে, তার বিরুদ্ধে আমি এখনই আছি। আপনার বিরুদ্ধে একটি নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যেটি মনিরুজ্জামান মনি করেছেন। সেটা হচ্ছে যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান 12 নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় তালা প্রতীকে ভোট চান বলে অভিযোগ করেছেন। আমি একটু বলে রাখি, নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, মানে 31শে মে, শ্রম প্রতিমন্ত্রী ওখানে আসার দরকারই বা হলো কেন? এই যে তো উনি তার নির্বাচনী এলাকা, জি, তিনি ওই এলাকায় বসবাস করেন, অর্থাৎ তিনি তো আমাকে ইনফর্ম করে আসেন যে আমি ওইখানে। তিনি তার একটা সে কাজ দিয়েছিল, সেটা দেখতে আসছে সম্ভবত, আমি যা শুনেছি অভিযোগের পর। তা সেখানে তিনি আমার ভোট চাইছে, আমি এই কথা শুনি না। এটা প্রতিপক্ষ অনেক কিছুই শোনে, অতএব এটাও তার মধ্যে একটা। জনাব শফিকুল ইসলাম মধু, আপনি কি শুনেছেন যে 12 নম্বর ওয়ার্ডে মনুজান সুফিয়ান ওনার জন্য ভোট চেয়েছেন কিনা? হ্যাঁ, আমি শুনেছি, আমি দেখেছি। আপনি কি শুনেছেন মনি ভাই ওনার বিরুদ্ধে ভোট চেয়েছেন কিনা? আপনি অভিযোগ আচরণ বিধিতে যা বলা আছে সেটা হলো ভোট চাওয়ার প্রশ্নটা তফসিল ঘোষণার পর থেকেই এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড কেউই উদ্বোধন করতে পারবেন না, পরিদর্শন করতে পারবেন না, এবং এখানে তিনি উনি বলেছেন যে কিছু টাকা দেয়া ছিল কিছু গরিব লোককে, সেটা উনি দেখতে আসবেন না, এটা করতে পারবেন না। এটা আসলে নির্বাচন কমিশন জবাবে কি বলেছেন? আপনারা যে লিখিত অভিযোগ করেছেন, এখন আমাকে ওই বিষয়ে কোনো জবাব তারা দেননি, তবে তারা নাকি এটা ফরওয়ার্ড করেছেন। আমি জানি না এর ফলাফল কি হয়েছে। যে খালগুলির কথা একটু আগে তালুকদার খালেক আপনি বলছিলেন, সেই 22টি খাল পুনরুদ্ধার না হওয়ায় সামান্য বৃষ্টিতে মহানগরী একটি বড় অংশ জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনি এবারের ইশতেহারেও সেগুলি পুনরুদ্ধার করার কথা বলেছেন। 5 বছরে যা পারেননি আগামীতে তা পারবেন। টাকার প্রয়োজন ছিল, টাকাটা ছিল আপনার কাছে, আমার কাছে ছিল না। আমি টাকাটা পাইছি 13 সালে। জি, আমার প্রকল্প পাশ হয়ে 13 সালে আমাকে বলা হয়েছে যে তোমার টাকা দেওয়া হবে। এবং 22টা খাল হলো খুলনা শহরের সবচেয়ে প্রাণ ময়ূর নদী সহ, এবং 6টা খাল টেন্ডার হবে অল্প সময়ের মধ্যে। অর্থাৎ এইখানেই 400 কোটি টাকা আছে। অর্থাৎ টাকা এগুলো তো একসঙ্গে দেবেন। এবার 6টার টেন্ডার হবে আগামীতে। এই কাজ শেষ হলে আগামী 5 বছর পরে আপনি পারবেন এটা? অবশ্যই। এগুলো তো 16 সালের মধ্যে এই কার্যক্রম শেষ হতো। তার মানে এই খালগুলির জন্য মানে আপনাকেই আসতে হবে, অন্য কেউ এটা হলো জনগণ বলবে। আমি একটা জিনিস আমি বারবার বলতেছি যে আমি যে কাজ শুরু করেছি, আমি যে টাকাগুনা অতীতে কই আনতে পারি না, আমরা আমাদের সরকারের কাছ থেকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা আনিছি। এটা চলমান কাজ, কারণ প্রত্যেকটা প্রজেক্টের কাজ আমি শুরু করেছি। অর্থাৎ এই কাজটা 16 সাল পর্যন্ত শেষ হবে। জনগণ বিবেচনা করবে যে আমার এই কাজের আমি 5 বছর করেছি, সেটা তারা মূল্যায়ন কিভাবে করবে, আর বাকি কাজ করার জন্য আমাকে সুযোগ দেবে কিনা, এটা অ্যাবসলিউটলি জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করে। মনি ভাই, আমরা বেগম মনুজান সুফিয়ান প্রসঙ্গে আপনি বলছিলেন যে এই সময় এটি করতে পারে না। আমাদের একটা কৌতূহল হচ্ছে যে রিটার্নিং অফিসার অপসারণ দাবি করেছেন এই জায়গার সংসদ সদস্য এবং বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু, তিনি পদেও আছেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় একজন নেতা এটা করতে পারেন? মানে
আমি এটা এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকব, তার কারণ এটা আমার কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট না। উনি আপনি শুনেছেন যে উনি পদত্যাগ মানে অপসারণ দাবি করেছেন রিটার্নিং না, আমি অফিসারে? এটা জানি না। জনাব শফিকুল ইসলাম মধু, আপনি কি শুনেছেন যে নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসারের পদত্যাগ অপসারণ দাবি করেছেন? না, আমি পেপার পত্রিকা আসলে দেখার সময়ও পাই না। এই যে প্রথম নির্বাচন তো আমার, আমি পড়ার মতো এত সময় পাচ্ছি না আসলে। জনাব মনিরুজ্জামান মনি, আপনি একটি অভিযোগ করেছেন যে নির্বাচনে যে তার সব আয়োজন সম্পন্ন করে রেখেছেন তালুকদার আব্দুল খালেক, তাহলে আপনি নির্বাচনে কেন অংশ নিচ্ছেন? খুলনা মহানগর বিএনপির এক নেতা কাউন্সিলর প্রার্থী শেখ হাফিজ অবশ্য বলেছেন যে, যিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকও বটে, তিনি বলেছেন যে নির্বাচন স্বচ্ছ হবে। এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে একটা বিষয় বলি, আমরা দাবি করেছিলাম দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জায়গায় খুলনায় যখন নির্বাচন হচ্ছে তখন অবৈধ অস্ত্রধারীদেরকে গ্রেফতার করা হোক, অস্ত্র উদ্ধার করা হোক, কিন্তু দেখলাম যে এখানে জমা দিতে বলা হয়েছে বৈধ অস্ত্র। আমি বুঝলাম না, অবৈধ অস্ত্র উদ্ধার না করে বৈধ অস্ত্র জমা দেওয়া, এটা আসলে নির্বাচনী যে পরিবেশ, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কতটুকু এটা কাজে লাগবে। আপনার বন্দুকটি কি জমা দিতে হয়েছে? জমা দেবো, 8 তারিখে লাস্ট ডেট আছে, আমাকে জমা আপনি দিতে কবে হবে। কিনেছিলেন এই বন্দুকটি? এটা আমি কিনেছি 1979 সালে, শিকারের উদ্দেশ্যে? 89 সালে। মানে কোনো আমার সেই সময় ঘের ব্যবসা ছিল, এবং আপনি জানেন যে ঘের ব্যবসায়ের সঙ্গে নিরাপত্তা একটা খুব জরুরি বিষয়, কারণ সেই জন্য বন্দুক ছাড়া তো নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেই কারণেই আমাকে এটা দেওয়া হয়েছে। জনাব শফিকুল ইসলাম মধু, আপনি গানমেন্ট চেয়েছেন, গানমেন্ট চেয়েছেন কেন? আপনাকে গানমেন্ট দেওয়াও হয়েছে সম্ভবত, মানে কোনো ধরনের ঝুঁকি যদিও পুলিশ প্রশাসন দেখছে না, তারপর আপনি গানমেন্ট নিয়েছেন কেন? আপনারা জানেন যে আমাদের খুলনায় কয়েকদিন আগে ফকিরাড়ের এক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। খুলনাতে একজন মেয়র প্রার্থী ছিল SM রব, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। অনেক ঘটনা খুলনায় ঘটছে, অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই জন্য আমি নূতন প্রার্থী হিসাবে আমি আমার মনি ভাই, আপনি গানমেন্ট চান নাই কেন? আমি আসলে দেখেছি যে যারা গানম্যান নিয়ে চলাফেরা করেছেন অতীতে, তাদেরকে হত্যাকারীরা সফলভাবে হত্যা করেছে। আর আমি এই ব্যাপারে খুব স্পষ্ট বলতে চাই, আমি আসলে জনগণের নিরাপত্তা চাই, আমি ভোটারদের নিরাপত্তা চাই, এবং সেটা হলো পরিপূর্ণভাবে একটা পরিকল্পিতভাবে করা। এটা আমার ব্যক্তিগত কোনো নিরাপত্তার বিষয়টা খুব একটা জোরালো না। তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগ করেন না এমন কাউন্সিলররা আপনার সময় বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। খুলনা মহানগরীর যে বিএনপি নেতার কথা আমি বলছিলাম, তিনি বলেছেন যে শেখ হাফিজ, তিনি বলেছেন যে আপনি বিএনপির কাউন্সিল শুনলেই রেগে যান, এখনো হয়তো রেগে যাবেন। 5 বছরে কোনো সুযোগ দেননি তিনি, আপনি তাদের। আমি এই ব্যাপারটা আমার বক্তব্য হলো এই যে কোনো কাউন্সিলরের এলাকায় বৈষম্যমূলক কোনো আচরণ অতীতে যা হয়েছে এই সময় হয় না। 5 বছরের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি ওই এলাকার সাধারণ মানুষের ভোটে যেরকম কাউন্সিলর নির্বাচিত, আমিও নির্বাচিত, অতএব আমার একটা দায়বদ্ধতা ওই ওয়ার্ডের উপর আছে। এখন সে বলতে পারে যে উনি যেটা বলছে সেইটা আমি নিই, আমার প্রয়োজন যেটা আমি মনে করেছি যে এই প্রজেক্টটা এখন নেওয়া উচিত, তার কারণ অনেকে তার বাড়ির পাশে করে, আর আমি করব সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেইটা। এইখানে হয়তো ডিফারেন্স থাকতে পারে আমার সাথে তাদের। জনাব মনিরুজ্জামান মনি, আপনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন, তো সেনাবাহিনী মোতায়েনের দাবি আপনার জন্য, মানে সেনাবাহিনী যদি মোতায়েন না করা হয় তাহলে কি আপনি নির্বাচনে অংশ নেবেন না? না, নির্বাচন তো আমরা এখনো করছি, এখনো এটা শেষ হয়ে যায়নি। আমি আজকেও বলেছি, এবং এখনো এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নির্বাচন কমিশনারকে অনুরোধ জানাবো, আপনারা সেনাবাহিনী নিয়োগ দেন, তাহলে সেনাবাহিনী হলো আস্থা পাবে, লোকে নিরাপত্তার জন্য আস্থা পাবে। এবং ভোট কেন্দ্র, আপনি জানেন যে 204টা ভোট কেন্দ্র ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ডিক্লেয়ার করেছে কেএমপি, আর 204টা ভোট কেন্দ্র ডিক্লেয়ার্ড একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এখানে আপনি কিভাবে নির্বাচনটা পারফর্ম করবেন, এবং যে প্রশাসন আছে সেটা দিয়ে এটা সম্ভব না। শফিকুল ইসলামের মধ্যে এক কথা জানতে চাই, আপনি নির্বাচনে সেনা চান? অবশ্যই চাই। আমরা তালুকদার আব্দুল খালেক নির্বাচনে সেনা চান কিনা সেটি শুনবো বিরতির পরে। বিরতির পর ফিরে এলাম মোবিল ওয়ান কেমন মেয়র চাই অনুষ্ঠানে। জনাব তালুকদার আব্দুল খালেক, আপনার কাছে জানতে চাইছিলাম, দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মনি ভাই এবং মধু ভাই নির্বাচনে সেনাবাহিনী চাচ্ছেন, আপনি চাচ্ছেন কিনা? আমার কথা হলো, স্থানীয় সরকারের নির্বাচন, খুলনায় এই নির্বাচন শুরু হওয়ার পর এমন কোনো ঘটনা ঘটে নাই
যে একটা প্রমাণ দিতে পারবে না যে আমাদের সঙ্গে কিংবা আইন শৃঙ্খলার এমন কোনো ঘটনা ঘটে নাই যে এখানে আর্মি প্রয়োজন। অবৈধ অস্ত্র উদ্ধার হয় অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই। আমি তো মনে করি যে যে এক সময় এইখানে ক্লিন হ্যান্ডের নামে যাদেরকে হত্যা করা হয়েছিল সেই সমস্ত লোকের অস্ত্র তো উদ্ধার হয় নাই। কেন করে নাই তৎকালীন সরকার আমি জানি না। আমাদের এই সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা, দুই একটা ঘটনা ঘটছে। ওই অস্ত্র উদ্ধার না হলে তো সেগুলো এখনো রয়ে গেছে। তার কারণ সেই আপনার সরকার উদ্ধার করেন নাই কেন? আমরা তো অবশ্যই চেষ্টা করছি, তবে সমসাময়িককালে খুলনার আইন শৃঙ্খলা সবচেয়ে বেটার। নির্বাচন কমিশন যদি সেনা মোতায়েন করে আমার কোনো আপত্তি নাই। নিরপেক্ষ নির্বাচন করার জন্য অভাব সন্দেহ আছে, এই নিরপেক্ষ নির্বাচন করে ভোট দেবে তো সাধারণ মানুষ। আমরা তো ভোট ডাকাতি করবো না, আর ভোট সিল দেওয়ার কোনো অতীতে ছিল, আজকে নাই। আপনাদের ছিল, আমাদের ছিল না। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদের চোখের সামনে অনেক সিল মারিয়ে নিছেন, ডাকাতি করে নিয়েছেন, ভোট সেন্টারে ঢুকতে দেয় নাই, তাদেরকে আমরা চিনি। অতএব আমরা চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশনার মনে করে যে সেনাবাহিনী দিতে হবে, অবশ্যই আমার এখানে কোনো বক্তব্য নেই। মনি ভাই, আপনি নির্বাচনে প্রচারণার জন্য একটি ব্লগ খুলেছেন যার নাম কেসিসি প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনি। এই যে খুলনায়ও আপনি একটি ব্লগ খুলে নির্বাচনী প্রচারণা করছেন, এটি সরকারের ডিজিটাল পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে একটু সাবাসী দিবেন কিনা? আমি আপনাদেরকে বলি, অতি উৎসাহী আমাদের সমর্থক অনেকেই আছেন যারা কাজগুলো তাদের ইচ্ছে অনুযায়ী করেছেন। আমিও অনলাইনে কাজ করি, কিন্তু আমি কোনো ব্লগ ওপেন করিনি। তবে যারা করেছেন তারা যদি পজিটিভ এবং জনগণের জন্য ব্লগার ভাবতে চান না, এই তো নট এক্স্যাক্টলি। আমি বলতে চাই যে আমার আসলে সময়টাতে একটু অন্যভাবে কাটে এবং আমার পেশা বা আমার ধরনটা একটু ভিন্ন, সেই কারণে আমি ব্লগারের ভেতরে নেই আপাতত। আমি অনলাইনে আমি কাজ করি। ব্লগটি খোলা হয়েছে জানেন তো? হ্যাঁ, এটা তো আমি শুনেছি। মানে দেখেন এগুলো না, আমি সেইভাবে দেখিনি। আমি বলি আপনাকে যে যারা এগুলো করছে তারা উৎসাহের সঙ্গেই করছে। আমি তাদের কাছেও আবেদন জানাবো সব কিছুই যেন পজিটিভলি হয়, তাহলে সমাজের উপকার হবে এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য এটা সহযোগিতা করবে। আচ্ছা মধু ভাই, কয়েকদিন আগে একটা পত্রিকা একটা প্রতিবেদনে লেখা হয়েছে যে মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু সম্মানজনক ভোট আদায়ের চেষ্টা করে চলেছেন। মানে এটা আমি ঠিক বুঝতে পারি, মানে আপনি অবশ্যই মানে সম্মানজনক ভোটটা আমরা এটা 15ই জুন আপনারাই জানতে পারবেন। সম্মানজনক দিক তার থেকে বেশি হতে পারে। সম্মানজনকের চেয়ে বেশি কোনটা, সম্মানজনক কোনটা, এটা যদি একটু বলতেন। সম্মানজনকই আমি নির্বাচিত হতে পারি। আচ্ছা, সম্মানজনক হচ্ছে মানে আপনি নির্বাচিত হতে পারেন। জাতীয় পার্টি আপনাদের মানে শরীক, এর মধ্যে শফিকুল ইসলাম মধু আলাদা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা আপনার জন্য বড় কোনো থ্রেট কিনা? আমি এই যে কোনো থ্রেট মনে করি না। স্থানীয় সরকারের নির্বাচন যার যার দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচন করবে। আমাকে জনগণ আমার কাজকর্ম আমাকে ভালো লাগলে ভোট দেবে, তাদেরকে ভালো লাগলে ভোট দেবে। এখানে আমি মনে করি না যে এটা আমার পিছনে একটা। এই প্রসঙ্গেই আবার একটু মনি ভাইকে জিজ্ঞেস করতে হচ্ছে যে 18 দলীয় জোটে ঐক্য হয়নি 9টি ওয়ার্ডে, আমাদের কাছে খবর পাওয়ার জন্য, যেখানে বিএনপি জামাত মুখোমুখি অবস্থান করছে। এটা আপনার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, খুব দ্রুত যদি একটু বলেন। এক্স্যাক্টলি, স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো কিছু কিছু বিষয় একমত, যেমন মেয়র প্রার্থী মনোনয়নের ব্যাপারে বা সমর্থনের ব্যাপারে তারা একমত। আবার কিছু কিছু জায়গায় তাদের নিজস্ব পছন্দ কাজ করছে। তবে হ্যাঁ, মেয়র নির্বাচনে তাদের সবারই যেহেতু ঐক্যমত আছে, সেজন্য এটা কোনো প্রভাব ফেলবে না ইনশাআল্লাহ। মানে এটাতে আপনার এই 9 ওয়ার্ডের ক্ষেত্রে আপনি এটা প্রভাব ফেলবে না। খালেদা আব্দুল খালেক, মানে এইটাও খুব দ্রুত বলতে হবে যে সম্মিলিত নাগরিক কমিটির চেয়ারম্যান করেছেন আপনি, চেয়ারম্যান হয়েছেন জনাব শেখ রাজ্জাক আলী, সাবেক স্পিকার, যিনি প্রায় সারা জীবন আওয়ামী লীগের বিরোধী রাজনীতি করেছেন, শীর্ষ নেতা হয়েছেন, স্পিকার হয়েছেন। তৃণমূল আওয়ামী লীগের ব্যাপারটা কিভাবে দেখছে? আওয়ামী লীগের কোনো নেতার ব্যাপারে কোনো অভিযোগ আছে? একটা লোক তার রিটায়ার্ড লাইফে খুলনার উন্নয়নের জন্য যদি তিনি আমার সম্মিলিত নাগরিক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, এক্ষেত্রে আমার দলীয় নেতা কর্মীদের কোনো ধরনের কোনো অনুরাগ আছে? বিএনপি থেকে উনি একটু প্রত্যাখ্যাত আছেন বলে কি আপনার সঙ্গে আসছেন? এটা উনি একজন ব্যক্তি যে খুলনায় রিটায়ার্ড লাইফ করছেন। অতএব উনি এখন চায় যে খুলনার এই 5 বছরের কর্মকাণ্ড দেখে উনি বলছেন যেটা আমি পারিনি, সেই যে তুমি করেছো, তাই আমি তোমার নির্বাচন করতে চাই। আমার মনে হয় যে আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আজকের অনুষ্ঠানে আপনার জনাব শফিকুল ইসলাম মধু, জনাব তালুকদার আব্দুল খালেক এবং জনাব মনিরুজ্জামান মনি, আপনাকে অনেক ধন্যবাদ। খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তন থেকে আমি খালেদ মহিউদ্দিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোবিল ওয়ান কেমন মেয়র চাই অনুষ্ঠান থেকে।